हेलो दोस्तों, वेलकम टू मल्टी लर्निंग यूट्यूब चैनल। ওরা কি তো সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন? স্বাধীনতা সঠিক মানে বুঝলি দাদা। এবার আমি নতুন সুরে জীবনে পালাগান বাঁধব, আর সেই পালার নায়িকা হবে পামিলা। ইঞ্জিন ইঞ্জিন আর ইঞ্জিন। বেশ, তুমিও তো সারা দিন রাত আমার নাম ধরে ডাকো। এখন তো আমি এক সপ্তাহ ধরে তোমার ওরকম করে প্রতিদিন চিৎকার করে ডাকি। শুনিনি বলেই তো অবাক হচ্ছি। কোথায় ইডিয়েট রাস্কেল বলছো না? বিলিতি পোশাক ছেড়ে শাড়ি পরেছো, মাথায় সিঁদুর দিয়েছো। ওই ব্যাপারটা কি তোমাদের মহিলা সমিতির মিটিং কি ঠিক আছে? আমি আর ওসব ছেড়ে দিয়েছি। আমার এখনই যেতে হবে, আমার ফ্যামিলির জন্মদিনে নেবো করো না। কিন্তু আমি বলছিলাম না না, বলো কথা বলার তো সময় আমার নেই। আমাকে জামা প্যান্ট ইস্ত্রি করতে হবে। আমি তোমার জামা প্যান্ট ইস্ত্রি করে রেখেছিল। পুলিশ সে কি হরদার ভট্টাচার্যের মেয়ে হয়ে তুমি আমার জামা প্যান্ট আমি শুধু তোমার জামা প্যান্ট ইস্ত্রি করে রাখিনি, আমি নিজের হাতে রান্না করেছি তোমাকে খাওয়াবো। মনের ঘরে যে সিংহাসনটা আমি পেতে রেখেছিলাম সেটা অনেকদিন শূন্য করে রেখেছে। আর সে শূন্য আসনে কেউ না মানে কোনো ট্রেন কার জন্য অনন্তকাল কোনো স্টেশনে অপেক্ষা করে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ডিভোর্স করে আমি আমি ঘর সংসার কাটিয়ে কখনো নারী স্বাধীনতার নিশান ওড়ানো যায় না। তার আগে প্রকৃত নারী হয়ে স্বামীর সংসারের প্রতি নিজের কর্তব্যটা পালন করতে হয়। আরে বাবা, রসগোল্লা তো তেতোলা স্লোগান দেওয়ার আগে সেটা নিজেকে খেয়ে দেখতে হয়। তাই যাও তুমি, তাই যাওয়া উচিত। একটা কথা মনে রেখো দিদি, পৃথিবীতে মেয়েদের জীবন থেকে বাবা মা ভাই বোন ছেলেদের দুঃখ কষ্ট সব কিছু হয় না, কিন্তু স্বামী চলে গেলে তাদের কি সব হারিয়ে যায় দিদি। আর সেটা যদি বুঝতে পারো তাহলে এক পোস্টে আমার সঙ্গে এবার থেকে বেরিয়ে আসো। আমার মেয়ে তোমার মতো রাষ্ট্রের সঙ্গে কোনো দিন এখান থেকে যাবে না। আমি কিন্তু আজকে তোমার মেয়ে নয়, আমি কিন্তু একটা বাংলার মধু। হ্যাঁ, আমি বাংলার মধু, আমি আমার জীবনের পথ আমি করে পেয়েছি জানি। তাই বলছি তোমার ওই লাল চোখের শিকদার আমার পক্ষে কিছুতেই ফেরাতে পারবে না। এই বাড়ি থেকে চলে গেলে কিন্তু এই বাড়ির একটা কানা করিও কিন্তু তুই পাবি না। এটা মনে রাখিস। কানাকুড়িটা আপনিই বা কোথায় পাবেন কাকা বাবু? এই তো সেদিন নিজের মুখে বললেন, এই বাড়িতে যা কিছু আছে সবকিছু আপনাদের না বলে আপনি শুধু চকের কথা সেগুলোকে আগলে রেখেছেন। সেই হিসাবটা আমার কিন্তু তোমাকে পরে বোঝাবো বাবা। ও, তুমি কিন্তু আমাকে কিচ্ছু বোঝাবার চেষ্টা করো না ড্যাডি, কারণ তুমি যদি কিছু বোঝাও তাহলে আমি এইখানে তোমার হাতে হাতটা ভেঙে দিয়ে দেবো। পেন্সিলকে যদি ফিরিয়ে আনতে চান তাহলে জামাই ষষ্ঠীর দিন আমার নামে একটা চিঠি পাঠাবে। আম জাম কাঁঠাল কোলার সঙ্গে আমি ওকে সঙ্গে করে নিয়ে এসে এখন জামাই অত খেয়ে যাবো। আদর না রে, আদর না। এবার আমার সামনে এলে না, এই হাত দুটো দিয়ে তোর গলাটা ঠিক আমি মেরে ফেলবো। আরে বাবা, তুমি কোথায়? দুটো হাত আর কোথায় পাবেন? হ্যালো? এই মাত্র তো আপনার একটা হাত কেটে গেল। ওই ইঞ্জিন বাকি যে ভূগোল, সেই হাতটা তো হাঁড়ি কাটে গলা বাড়িয়ে বসে রয়েছে। সেটা কখন করে তাই দেখুন। আর আমি নিজের পথটা সামলাবো না। মাথা নিচু করে আমার পায়ে ধরে ক্ষমা চেয়ে গেছো। সবার করার আগে সাবু তো নিজের মাথাটাকে
পুজোতে যাচ্ছি। তুমিও যাবো না ও মা টাকাটা তো ধরে রাখতে পারলেন না, এবার ওই টাকায় দুটো মিষ্টি খেয়ে আসবে চলো। কিন্তু আমি বিনা নিমন্ত্রণে এখানে আসতে বাধ্য হচ্ছি ভরত দেবো। তোমার বড় বড় শোনা আমার কোনো সময় নেই, তুমি যাও যাও। আপনার সঙ্গে নয়, আপনার ছেলে ভ্রমণের সময় আমি দুটো কথা বলতে চাই। আমার সঙ্গে কি কথা বলতে চান? আপনার সিনেমার লাইসেন্স আর ব্যাংকের কন্ট্রাক্ট তোমার দুটো করে দেখান তো। কিন্তু কোন অধিকার আপনি ওগুলো দেখতে চাইছেন? কারণ ব্যাংকের ম্যানেজার আর ডিএম সাহেবের কাছ থেকে আমি সেরকম নির্দেশ পেয়েছি। তাহলে তুমি সব নিয়ে দেখাবো, তোমাকে না তুমি এখন বাড়ি যাও। তাহলে বাধ্য হয়ে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা দিয়ে ভরত দেবো। করবেন না। ভুবনের কাছে তো কাগজপত্র সব রয়েছে, সেগুলো দেখতে দিলেই অফিসার একবারে মাথাটা নিচে করে পুলিশে চলে যাবে। এক মিনিট অফিসার, একটু এদিকে আসুন। মেয়েরা বাড়িয়ে পুরো না বলি, আমি আপনাকে বাসা আপনি আমাকে ঘুষ খাওয়াতে চাইছেন? কোন সাহসে আপনি একটু ভদ্রলোকের গায়ে হাত দিচ্ছেন? না, উনি ভদ্রলোক নয়, উনি একজন ঝোর চিটিং বাজ। সিনেমার লাইসেন্স দেখতে চাইছে বলে উনি আমাকে ঘুষ দিতে চাইছেন। এই তোমাকে ঘুষ দিতে যাবে কেন? হ্যাঁ, ওর কাগজপত্র আছে, লাইসেন্স আছে, ও তোমাকে ঘুষ দিতে যাবে কেন? সেটা আপনারা ওকে জিজ্ঞাসা করুন। ডেফিনেটলি নিশ্চয় করবো, আর তারপর আপনার নামে আপনার হায়ার অথরিটিতে কমপ্লেন করবো। আরে দেবে না বলছি, কি বলবেন বলুন। বলো, এগুলো সব ইয়েস, এগুলো সব চার কাগজ। ওর নামে কোনো লাইসেন্স কিছু হয়নি আর ব্যাংকের সঙ্গে কোনো কন্ট্রাক্ট হয়নি। আপনি শুনছেন? ওগুলো নাকি সব জাল কাগজ। এবার কি হবে? এই পুলিশ অফিসার ভুবনকে তো জেলে পুরে দেবে। এবার বুঝতে পারছি এই ভুবন তোমাকে ফাঁকি দিয়ে 7 লাখ টাকা চুরি করতে চেয়েছিল। কাকাবাবু, ভুবন যে এইভাবে সারা গ্রামের মানুষের সামনে আপনার মুখে চুনকালি মাখাবে, এটা তো বুঝতেই পারেনি। এটা তো গ্রামের লোকে আপনার মুখে থুতু দেবে থুতু। আপনি মুখ দেখাবেন কি করে কাকাবাবু? এর শাস্তি তো পেতেই হবে। আজকে আমার টাকাটা আমাকে অপমান করতে, তাকে আমি নিজের হাতে শাস্তি দেবো। বাবু, এই বলেছিস রাহুল, যে টাকা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, এইভাবে তার ঋণ শোধ কর। রাহুল, আমার একটা কথা শোনো। তুই তো সাবধান, তুই আমার টাকার নামে কালি দিচ্ছিস। এই ভরতার ভোটটাকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস। তোর কোনো ক্ষমা নেই। আপনি নেবেন না কাকাবাবু, আপনি নেবেন না। এই রাহুলের বাড়িও সহ্য করতে পারছে না। এরপরে আপনি চাবুক নিলে বেচারা যে একেবারে মরে যাবে। আমারও তো দয়া মায়া আছে নাকি? আমাদের জন্য বাকিটা তুলে রাখুন। আমি আপনাকে হেরাস করে নিয়ে যাচ্ছি ভরসা দেবো। আপনার মতো সত্যনিষ্ঠ মানুষ, আপনি নিশ্চয়ই বাধা দেবেন না। তুমি কাকাকে দিয়ে দাও, হ্যাঁ? আমি রেখে দিচ্ছি, দাও। আমার ছেলে ভুবনকে এই এতখানি অবস্থাতে গেল। সমস্ত লোকের রাহুল আমার দোষ মানে? এতখানি বয়স হল, তবু তুই হক সংসারের সমস্ত দায় দায়িত্ব টাকার উপর চাপিয়ে রেখেছিস। তাই তো ভরত ওর নিজের ছেলেমেয়েদের দিকে টাকাতে ভুল পেল না। আপনি একবারে ঠিক কথা বলেছেন বাবা, ঠিক কথা বলেছেন। আরে বাবা, বয়স হলে তো সরকারি চাকরি থেকেও মানুষ রিটায়ার করে। কিন্তু কাকাবাবু এই বয়সে চাষবাস, সেরেস্তা কাছারি সব কিছু একা সামলাচ্ছে। না বাবা, আমার কোনো অসুবিধা আছে, আমি তোমাদের জন্য সব কষ্ট করতে পারছি, কিন্তু আমি আর তোমাকে এত বোঝাতে বলতে দেবো না। অজন্তা, হ্যাঁ? তুমি টাকাগুলো নিয়ে নাও।
মনে রাখবে। না না যাও, তোমার ছেলে মানুষ বৌমাকে এসে দায়িত্ব নিতে পারবে? হ্যাঁ নিশ্চয় পারবে। জানো এত দেখা মুশকিল কি না? দাদা তোদের মতো কুকুররা কখনো ওই স্বর্গে উঠতে পারে না। এত পাতা খেয়ে তাদের জীবন ধারণ করতে হয়। এবার আমি আমার বাবার কাছে নিয়ে যাবো। তারপর কাল থেকে লড়াইয়ের মধ্যে সত্য ডাক্তার কিন্তু একা থাকবে না, তার পাশে থাকবে তার দুই উপযুক্ত সন্তান। এটা বলে বাবু, তার আগে আমার দাদা তার ছেলে আর বউটাকে খতম করতে হবে। আমার এই বাড়িতে লক্ষ্মী পূজা হচ্ছে, ওই লক্ষ্মী পুজোর প্রসাদের সঙ্গে বিষটাকে মিশিয়ে দিতে হবে, আর একসঙ্গে সব
তুই আমার কাছে খাওয়াই দিয়েছিস কেন রে? জানিস না আমি কখন এবার মরণটা হবে অনেক সুন্দর আর অনেক ভয়ঙ্কর, অনেক শান্তির আর অনেক নির্মম। কামান থেকে বন্দুকের জোরে কিছু মানুষ আজ সভ্যতা সিংহাসনে বসে আছে। তাই শহরের বুকে যখন ঝাঁ চকচকে ফ্লাইওভার আরো ঝলমলে নাইট ক্লাব 200 টাকা টিকিটের সিনেমা হল লাইনাস প্রোগ্রাম শপিং মল, তখন হাজার হাজার গরিব মানুষ ডুবে যাচ্ছে গভীর অন্ধকারে, আর তারাই হচ্ছে সভ্যতার শিশু। মাথায় প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে বলেই ওপরে মানুষগুলো আরো পাচ্ছে, আর তাদের গালে পোড়া তেল গড়িয়ে পড়ছে। কিন্তু আজকে সভ্যতাকে অসুরকে মানুষের সাথে সাজিয়েছে মেয়েরালি। তাই তখন ভগবান মানুষ দিয়ে মানুষ মারা ধ্বংসের কাজ শুরু করে দিয়েছেন। ডাক্তার বাবু মুখে তো সংকেত কথা মানায় না। আপনারা তো সামাজিক রোগ ব্যাধির প্রতিকার করবে। কি দিয়ে প্রতিকার করবো? ক্যান্সারের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলাম, শেষ মুহূর্তে সেটা থমকে গেল। কোথায় পাবো অত টাকা? ওই কম্পাউন্ডার জীবনের মাইনটা পর্যন্ত আমি 2 মাস দিতে পারিনি। তাই তো আপনার কাছে একটা আবেদন নিয়েছি ডাক্তারবাবু। জানি জানি জীবন জানি, তোকেও তো পরিবার নিয়ে খেয়ে পরে বাঁচতে হবে। তাই তুই আমার কাজ ছেড়ে তুই চলে যেতে চাইছিস। কোথায় যাবো ডাক্তারবাবু? আমি গরিব মানুষ। আমার একমাত্র মেয়েটা যখন ক্যান্সার হয়েছিল বড় কোনো হাসপাতালে নিয়ে যেতে পারিনি। আপনার কাছে নিয়েছিলাম, মেয়ে আমার বাঁচেনি। আমি আপনার কাছে গিয়েছি। কিন্তু আজ যখন তুই ছেড়ে যেতে চাইছিস, তখন তোকে আটকানো নেই। কোথায় যাবো ডাক্তারবাবু? গরিব মানুষরা তো কখনো লড়াইয়ের মজা ছেড়ে খালি দিতে তাহলে কি বলতে এসেছিস তুই আমাকে আজ? মেয়ের বিয়ের জন্য সামান্য কটা গয়না করিয়ে রেখেছিলাম, সেটা আপনার কাছে নিয়ে না এটা বিক্রি করে আপনি আপনার গবেষণা চালিয়ে যান। না না জীবন, না, ও মনে পারবে না। গয়না নয় ডাক্তারবাবু, গয়না আমার সে আমার গুরু দক্ষিণা। কিন্তু গয়না বিক্রি করে কত টাকা পাওয়া যাবে জীবন? 30,000, 30,000। কিন্তু কিন্তু ওই টাকায় তো গবেষণা হবে না। ফল পাখি তো তৈরি হয়, ছোট ছোট পাখির থেকে তো তৈরি হয় বিশাল বড়। আপনি কাজটা শুরু করে দেখুন, হাজার হাজার মানুষ আপনার পাশে দাঁড়াবে। হাজার হাজার মানুষ নয় মেয়েটা, হাজার হাজার মানুষ নয়, আজকে পুরো দুনিয়া মানুষ পাশে এসে দাঁড়িয়েছে। এই দেখুন, এই পেপারে কি লিখেছে? ইয়া আল্লাহ! রাজা, হ্যাঁ রাজা, তুমি কি এই খবরটা পড়তে গেছো? দেখেছো? না মেয়েটা না, আমি বাবু ছবিটা দেখে একবার ছুটতে ছুটতে এখানে চলে এসেছি। কি হয়েছে মেহরালি? কি লিখেছে ওই কাগজে? আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সম্মেলনে হ্যাঁ আপনার কাগজটা ওরা পড়েছে, হ্যাঁ। কিন্তু ওরা সেটাকে কি করেছে? কি করেছে? ও আত্মা পুরো ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই তো? বলো 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 মেহের, বলো। আজ আমি সব দুঃখ সহ্য করতে আছি। বলো 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 বলো। ডাক্তারদা, ওরা আপনাকে 50 বছরের গবেষণার স্বীকৃতি দিয়ে আপনাকে $50,000 পুরস্কৃত করেছে। বলো কি? 50,000 টাকা? হ্যাঁ। আমাদের দেশের হিসেবে যার দাম 25 লক্ষ টাকা। 25 লক্ষ? কি হলো ডাক্তারদা? কি হলো আজকের এই আনন্দের দিনে আপনার চোখে জল কেন বাবু? জানি না, জানি না। তুমি জানো ভীষণ ভীষণ ঠান্ডা পাচ্ছে। ওই টাকার জন্য আমার চেম্বার গেছে, ঘরটা গেছে, বাবু এমনকি আমার ছেলে বউরা পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেছে। না না বাবা, আমরা তোমার কাছে ফিরে এসেছি বাবা। ওই
ঘটকার চোখ আমার পায়ের তোলা থেকে মাটি কেড়ে নিয়েছে বাবা। আমার হারাম বইলার বাস করে মেশিন পত্র সব পুরে ছাই হয়ে গেছে বাবা। হতে হবে খোদার দরবারে এইভাবে শয়তানের বিচার হয়। জালসা করনি ऐसा भरनी। তাই তো সবকিছু হারিয়ে আজ আপনি আমাদের শেষ আশ্রয় বাবা। শেষ আশ্রয় মানে আমরা আবার নতুন করে শুরু করতে চাই বাবা। তাই তোমাকে জামিনদার হিসাবে একটা ওই ব্যাংকের কাগজে তোমাকে সই করতে হবে। হ্যাঁ, কিন্তু তোরা যদি টাকা শোধ না করতে পারিস তাহলে ওরা আমাকে বলবে। যাবো না, আমরা কথা দিচ্ছি 6 বছরের মধ্যে আমরা সমস্ত টাকা শোধ করে দেবো এই মুহূর্তে তোদের সাহায্য করতে গেলে আমি হয়তো সর্বশান্ত হয়ে যাবো। বাবা। তুমি কি বলছো বাবা? ঠিক কথাই বলছে। অনেকদিন আগে যখন ওনাকে কেউ একটা কাগজে সই করতে বলেছিল তখন তারাও নাকি ঠিক ডাক্তার মুখে এই কথাই শুনি। আসলে কথাটা আমি ওদের দিয়ে বলেছিলাম বড় বড়ের অহংকারে আজ আমি নিজে ছোট হয়ে গেছি। আমার নাকি কবিতা উঠে জল করার তালসাস যে দুপুরটা চোখের জল ফেললে তা হাতে পাওয়া যাবে। তুমি কি বলছো সপ্তমী? ওনার বাবুর ছেলে ছেলে মানে সন্তান কে সন্তান যারা একদিন বাবাকে ছেড়া তোর মতো ছুঁড়ে ফেলে দিয়ে সুখে স্বর্গে উঠতে চেয়েছিল। ওরা ভুল করেছিল সপ্তমী। ওরা আজকে অনুতপ্ত হয়ে ফিরে এসছে। হ্যাঁ, যার কাছে ফিরে এসেছে একদিন সেই বাবার মুখ থেকে সামান্য সিগারেটটাও তারা কেড়ে নিয়েছিল। বাবা যাদের জন্য তার সব কিছু ফিরিয়ে দিয়েছিল একদিন তারাই বলেছিল যে সব বাবাই নাকি তাই করে, উনি তার বেশি কিছু করেছেন। তুমি শোনো সপ্তমী। কি শুনবো? যে মুখে বাবাকে উচ্ছেদ করতে এসেছিল ওরা তাকে বাড়িতে নিমন্ত্রণ করে মুড়ি কর্ম খাইয়েছে। এই বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। চল, এরা দূর হয়ে যাও। বাবা তাহলে ব্যাংকের কাগজে তুমি সই করবে না বাবা? আমি কি করবো তা দেখবি। না, কোথাও আমি ক্ষমা করে দিলাম। আমি অনেক আগেই করেছি। শুধু তোমাদের মনে ভালো মন্দ বোধটা জাগাবার জন্যই আমি তখন চুপ করেছি। তাহলে আজ তোমাকে কিছু করতে হবে না বাবা। আমরা গায়ে কতলে খেটে আমরা কাজ করবো। তাহলে চল, ভেতরে চল। এটা তোমার বাড়ি নয় বাবা, এটা রাজার বাড়ি। এখানে ওদের কোনো জায়গা নেই। আছে কারণ রাজা আজ থেকে আমাদের বড় দাদাবু দাদা হয়ে তোমাকে আমি হাত করে তোমাকে ক্ষমা চেয়ে আমি এই ভুলটাকে তোরাতে তুলে দিতে চাই। দাদা তুই আমার ক্ষমা কর। আর তুমি ওরে দুঃখের দিনের মিলনেই তো সত্যিকারের আনন্দ রে। আর তোদের দুজনের হাসিতে আজ আমাদের চোখের জল মুছে যা। চোখের জল মুছতে হবে। আপনাকে তো আগে সেই আপনার পুরনো বাড়িটা উদ্ধার করতে হবে ডাক্তার। আপনাদের বাপ ছেলের মধ্যে যে শয়তানের ছুরি চালি ছিল সেই শয়তান থেকে আগে খুঁজে শাস্তি দিতে হবে। দেবো মেহমানি দেবো। আজ আমাদের 5 জনের 10 হাত এক হয়েছে। এবার ওই ওষুধটাকে ধরতেই হবে। কিনা জানি না ডাক্তার, কিনা জানি না, তবে আমি আল্লাহকে একটা কথা বলবো, খোদা তোমার দুনিয়াতে গরিব শুধু ভাষণ করে তাদের মাথায় টুপি পরিয়ে এনে তারা ভাষণ করে দেশটা জামায় খুনি ডাকাত সঙ্গে তাদের চামচা নেতা জামায় সোনা করে গামছা পাগলা মেহের কাছে একা সবার মুখে হাসি। আরে খুনিরাম তাদের জন্য গলায় পড়লে ফাঁসি।
করে বলছি আমার নামটা ঘুরা করে বলবে না, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। কেউ জানতে পারবে না উচিত বাবু, কেউ জানতে পারবে না। আজ আপনি শুধু আমাদের সবাইকে মৃত্যুর হাত থেকেই বাঁচিয়ে দেননি, ওই ভরদ্বাজ ভট্টাচার্যের মৃত্যু গানটাও আমার হাতে তুলে দিয়েছেন। মানুষটা আমার দাদা শ্বশুরকে খুন করেছে, আমার শ্বশুর মশাইকে 20 বছর ধরে ইনজেকশন দিয়ে পাগল বানিয়ে রেখে দিয়েছে, আমার স্বামীর চোখে যে মিথ্যের কাজল পরিয়ে রেখেছে, কাল নাগিনী হয়ে তার মুখের প্রথম সময়টা আমি মারবো। হ্যাঁ বাবু, এই কোজাগরি পূর্ণিমার রাতে আপনারা এই ছলনাময়ী নারীর 36 মার শেষ খেলাটা দেখতে পারবেন। সেটা হচ্ছে যে খেলাটা শুরু করেছিলাম, আজ এক কোজাগরি পূর্ণিমার রাতে সেই খেলাটার সমাপ্তি করবে। একসাথে আমরা নীল খেলা জিতাম, যে জিতার আগে আমার পরবর্তী জীবনটা আলোয় আলোয় ভরে উঠবে। আলোয় আলোয়। আলোয় আলোয় নয় স্যার, আলোয় আলোয় নয়, অন্ধকারে পড়ে যাবে। তাই তো আমি একটা আপনাকে সুসংবাদ দিতে আসে। হ্যাঁ, ওই ডাক্তারবাবুর ছেলের জমিটা দৌড়দৌড়ি করে কেড়ে নিচ্ছেন বলে উনি আপনার নামে হাইকোর্টে নালিশ করেছেন। তাই বেশি কথা না বাড়িয়ে এই আদালতের নোটিশটা আমি ধরেছি। নিমন্ত্রণ করে এনেছি বলে আপনি এই বাড়িতে দাঁড়িয়ে আমার কাকা বাবুকে নোটিশ করাতে পারেন না। তুমি কি বলছো বৌমা? ঠিকই বলছি, আমাদের সংসারের মধ্যে যতই অশান্তি থাকতে কেন, কোনো বাইরের মানুষকে আমি কিন্তু তার ফায়দা করতে দেব না। হ্যাঁ, ফায়দা করতে দেব না। তাই আমি ঠিক করেছি যে ডাক্তার বাবুর বসত বাড়ির দলিল এবং তার সব সম্পত্তি আমি তার কাছে ফিরিয়ে দেব। আপনি নোটিশ মনে করেছিলেন, সেটা কিন্তু এই দলিল। এটা আপনি ডাক্তার বাবুর কাছে পৌঁছে দেবেন। এগুলো আমাদের এস্টেটের সম্পত্তি, মানে রাহুলের সম্পত্তি। তাই জন্য তোকে বলেছিলাম ওই দলিলগুলো ডাক্তারবাবুকে ফিরিয়ে দিতে। ওই ডাক্তারবাবু আমার বাবাকে সুস্থ করে তুলেছে, তাই ওই দলিলগুলো ফিরিয়ে দিয়ে আমি সেই দেনা শোধ করলাম। হ্যাঁ, হ্যাঁ বাবু, তাই আজ আমাদের দিনে এই লক্ষ্মী পুজোর মিষ্টি খেয়ে সবাই মিষ্টি মুখ করুন। হ্যাঁ, তাহলে সবাই আমাকে আমি আরে বাবা, কি করছো তুমি বাবা? আরে কাকা বাবা এখন আমাদের এই সংসারের অভিভাবক, তাই এই বিশ্বাস সবাই আগে কাকা বাবুই খাবেন। কিরকম ভুল হয়ে গেছিল বলতেন আমি মারাই নেই লেখো সব তুমি কি বলছো? আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী প্রথমে তুমি, বৌমা আর রাহুল প্রসাদকে উপবাস ভঙ্গ করবে, তারপরে আমি সময় খাবো। ঠিক বলছিস। আরে বলা নে দাও না রাহুল, এই প্রসাদ তুমি কিছুতেই মুখে তুলতে পারবে না, কারণ এই প্রসাদে বিষ মেশানো রয়েছে। এই কি বলছো বাবু? কেন মিশমিশিয়েছে? বিষ মিশিয়েছে কেন বুঝতে পারছো না? আমাদের মেরে ফেলার জন্য। যে মানুষটা তোমার বাবাকে মেরে ফেলেছিল, কাকাবাবু আজ এইভাবে প্রসাদের সাথে বিষ মিশিয়ে আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছে রাহুল। ছি বৌমা ছি, ওই প্রথম দিন থেকে তুমি এই বাড়িতে এসে আমাকে সহ্য করতে পারো না আমি জানি, কিন্তু তারপরে এত বড় মিথ্যে কথা বলে তুমি আমার সর্বনাশ করছো বৌমা। সত্যি না মিথ্যা সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। তাই অজান্তা তিনি যখন থানায় ফোন করে অভিযোগ জানিয়েছেন, তখন ওই প্রসাদটা আমি বাজেয়াপ্ত করে নিয়ে গেছি। আর সেই সঙ্গে আপনাকেও আমার সঙ্গে যেতে হবে। বলছিলাম ওই প্রসাদে যে সত্যি বিষ মেশানো আছে সেটা তো এখনো প্রমাণ হয়নি। আমি ওই প্রসাদটা কালকে ফরেনসিক পরীক্ষার জন্য কলকাতায় পাঠাবো। সেটা বিপুল একটা নতুন মাস লেগে যাবে, ততদিন আমি সেটা বুঝতে পারবো না। তাহলে ওই প্রসাদটা আমার
আমি সব পরিষ্কার করছি। আপনার নামে যখন অভিযোগটা উঠেছে আর আপনি সেটা স্বীকার করছেন, আপনাকে খেতে হবে স্যার। তুমি আর সবার সামনে প্রমাণ করে দাও যে রাহুল তার সন্তানকে কোনো দানবের পায়ে বলে দেয়নি। উনি শুধু আপনার সর্বনাশ করেননি, ও মিথ্যা অভিযোগ করে পুলিশকে বিভ্রান্ত করেছেন। আসুন ইউ আর আন্ডার অ্যারেস্ট। তবু এই জগৎ কচি পাতা ফেলে শুধু কাঁটা ঘাস চাইছিল, ঝড় ঝড় করে মুখ দিয়ে রঙিয়ে ধরে, তবু সে কিন্তু চিৎকার করে বলতে পারে না ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, দফাত যাও, দফাত যাও, দফাত যাও। হে ভগবান, আজ এই পূজাগুলি লক্ষ্মী পূর্ণিমার রাতে আমাদের সংসারে অন্ধকার নেমে এলে গেল কেন? সত্যি মিথ্যে সব ছবিগুলো এমন ম্লান হয়ে গেল কেন? অযোধ্যা অত্যাচারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কাল থেকে তো আপনাকে এই বাড়ি জারি করে নিশ্চয়ই নেবো রে, নিশ্চয়ই নেবো। ওরা ভুল করলেও আমি তো আমার ভালোবাসার দরজাটাকে বন্ধ করতে পারি না রে। তাই তো আমরা ভালোবাসার ঘর বসাতে এসে গেছি ভালো কাজ। আর আসার সময় ওই বাড়ির সদর দরজাটা বন্ধ করে তালা দিয়ে এসেছি, যাতে করে কোনো উৎপ ঝামেলা এসে আপনার কাছে বাধা দিতে না পারে। কেন আবার কিসের ঝামেলা? একটু আগে ওই লোকটা তো পাপের সঙ্গে পেয়েছে যে ষড়যন্ত্রের সাথে জাল বলছিল। না রে রাহুল, না, ওই অজন্তার কোনো দোষ নেই। ওদের
প্রোগ্রাম থেকে একটু চেঞ্জ করে দিলাম আর বেচারি এসে গেল। তুমি কি বলছো কাকা? আর অজন্তা এতদিন ধরে তোদের যে কথাটা বলে এসেছে না, হ্যাঁ ওই তোরা বিশ্বাস করিস নি তো? ওই দুঃখের সঙ্গে স্বীকার করছি আমি আমার বাবাকে গুলি করে মেরেছিলাম। আমার দাদাকে আমি পাগল সাজিয়ে রেখেছিলাম। না, তুমি কথা বলো না। কারণ আমার পায়ের তোলা থেকে মাটিটা পেটে চৌকি হয়ে যাবে। আকাশ থেকে যদি পত্রটা আকাশ হয়ে ভেঙে পড়বে। একদম কাব্য করে কথা বলছি। কিসের কাগজটা? আমন্ত্রণ নামা, অর্থাৎ তুমি সবখানে এই কাগজটা সই করে নিচ্ছ, মানে ভরতাকে পাওয়ার অ্যাটিভি করছো। এরপর ভরতা ইচ্ছে করলে সেই সম্পত্তিটা একাই বিক্রি করে নিতে পারবে। না না না, ওই কাগজে কিছুতেই তুই সই করবি না। আমরা আপনাকে গুলি করে মারবো। লক্ষ্মী সোনা, আমার বাবা রাহুল, বাবাকে ছেড়ে দাও। তাই কি হয় রে বাবা? এখন আমি তোদের বাপ বেটাকে দুজনকে মেরে এই বাড়ির মাটির নিচে পুঁতে রাখবো। লোকে জানবে তোর বাবাকে নিয়ে তুই চিন্তা করতে গেছিলাম জঙ্গল পাহাড় কোথায় হারিয়ে গেছিস কেউ জানে না। আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তোদের ছবিতে মারা দেবো, ধূপ দেবো আর আমি এক দুই তিন বলে একসঙ্গে কালিদাস না না ভুলতা ওদের দুজনকে রিভলভার ফেলে দিয়ে মাথার উপরে হাত তুলে দাঁড়াতে হলো। তাহলে এক গুলিতেই তোমার মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। তুমি তুমি কি করে ফিরে এলে বৌমা? আই কালিদাস কামাল কে তোমার বৌমা? উনি সিআইডি ইন্সপেক্টর অজন্তা রায়। তাই ওকে ফাঁদে ফেলতে গিয়ে আমি নিজেই নিজের ফাঁদে পড়ে গেছি। এবার হাত বাড়িয়ে ওই ঘরের পড়ে গেছে। উনি মেহরাজ নয়, উনি সিআইডি অফিসার মুমতাজ আহমেদ। আমি ওনাদের দুজনকে হ্যাঁ করুন আর আমরা মহামান্য ভরদ্বাজ বাবুকে পথ দেখিয়ে আমরা নিয়ে যাচ্ছি। চল চল। অজন্তা, কি হলো? কি ভাবছেন? অজন্তা, সত্যিকার পরিচয়টা তুই আগে জানতিস না? হ্যাঁ, ডাক্তারবাবু চিঠির সূত্র ধরে আমার আর অজন্তার উপরে তদন্তের দায়িত্ব করেছে। তাই কলকাতার এক নাইট ক্লাবে অজন্তা ভালোবাসার মিথ্যে অভিনয় প্রয়োগ করে রাহুলের সাথে বন্ধুত্ব বাঁধিয়েছিল। তারপর আমরা ওকে ভরদ্বাজের সব সরকারের কথাগুলো ঘুরে বলি, তাতে রাহুল বিশ্বাস না করলেও রাহুল কিন্তু অজন্তাকে বউ সাজিয়ে এই বাড়িতে নিয়ে আসতে রাজি হয়, শুধুমাত্র এই জন্যে আজ থেকে 20 বছর আগে সেই খুনের ঘটনাটা শুধুমাত্র এই ভরদ্বাজ বাবুর মুখ থেকে শোনার জন্য। কিন্তু আমাদের মধ্যে আলাদা কোনো প্রমাণ করতে পারবে না। পারবো। কারণ আপনাদের নিজের মুখে বলা স্বীকারোক্তিগুলো এই মোবাইল ফোনটাতে না
ফাঁসির দড়িতে ঝোলাতে আমাদের আর বেশি সময় লাগবে না। তুই আমাকে শেষ করে যাবি তোমা? যেতে তো হবে, কারণ অজান্তা যে এখনো সরকারি ডিউটি পালন করছে। কিন্তু স্যার আমি 1 মাসের জন্য ছুটি চাই। কেন ছুটি কেন? মানে পুলিশের চাকরি করলো আমি স্যার একটা মেয়ে মানুষ, তাই এই এতদিনের অভিনয়টা আমার এই নারী জীবনের পাতায় একটা সত্যের ছবির মতো ফুটে উঠেছে। অবশ্য আমি জানি না এই বিষয়ে রাহুল কি বলবে। এতদিন ধরে পরীক্ষা যখন আমি মিথ্যের সুযোগটা আজ আমি সত্যি করে দিলাম। আজ এই কোটাগুলো লক্ষ্মী পূজার রাতে আমি তো স্মরণ করি। আয় মা, বীজ কোথাও কিছু ফেলে আজ আমি স্মরণ করছি তোকে, তুই আমার পূজা করবি। দর্শক মন্ডলীকে তাদের সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে, গ্রামপাড়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। শুভ রাত্রি। আমাদের পরবর্তী প্রযোজনা, আগামী বছরের প্রযোজনা বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। নমস্কার। শৌখিন নাট্য সংস্থার আজকের যে যাত্রাপালা, সেই যাত্রাপালা শুরু হওয়ার পূর্বে সংস্থার পক্ষ থেকে আমরা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। এই সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট অভিনেতা, নির্দেশক, যাত্রাবলী, সমাজসেবী, চিকিৎসক, বিভিন্ন গুণীজন ব্যক্তিদের সংবর্ধিত করব। যেহেতু এমনিতে অনেকটা সময় আমরা পার করেছি, অল্পক্ষণের মধ্যে যাত্রা শুরু করতে হবে, সেই জন্য খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা আমাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষ করব। আজকে যাদের সংবর্ধিত করা হবে তারা হলেন বিশেষ নাট্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী ধীরেন চক্রবর্তী মহাশয়। আমরা সংবর্ধিত করব শ্রী অরুণ রজক মহাশয়কে। তিনিও বিশিষ্ট অভিনেতা,
বিশিষ্ট অভিনেতা শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ চক্রবর্তী মহাশয়কে আমরা সংবর্ধিত করব। এলাকার বিশিষ্ট অভিনেতা, নির্দেশক, সম্পূর্ণ যাত্রা পাগল মানুষ সমীর মুখোপাধ্যায়কে সংবর্ধিত করা হবে এবং আরেকজন বিশিষ্ট অভিনেতা শ্রদ্ধেয় শ্রী মানিকলাল চক্রবর্তী মহাশয়কে, এবং আমরা সর্বোপরি সংবর্ধিত করব এলাকার সর্বজনমান্য এবং সকলেরই অত্যন্ত শ্রদ্ধার মানুষ, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গোপাল চন্দ্র রায় মহাশয়কে। তার একটা আংশিক পরিচয় যে তিনি অত্যন্ত যাত্রা পাগল মানুষ। সারাদিন বিশেষ ব্যস্ততার শেষে অনেক যাত্রায় তাকে আমি শেষ পর্যন্ত নীরব দর্শকের ভূমিকায় আসন গ্রহণ করে থাকতে দেখেছি। এই 6 বিশিষ্ট ব্যক্তিকে আমরা সংবর্ধিত করতে চলেছি এবং সংবর্ধনা জানিয়ে আমরা নিজেরা গর্ব অনুভব করব এবং করছি। প্রথমেই আমরা উত্তরীয় পুষ্পস্তবক, স্মারক এবং মিষ্টান্ন দিয়ে সংবর্ধিত করব ধীরেন চক্রবর্তী মহাশয়কে। সংবর্ধিত করবেন অমিতাভ মিশ্র। শ্রদ্ধেয় ধীরেন চক্রবর্তী, তাকে আমরা সংবর্ধিত করতে যাচ্ছি। সংবর্ধিত করার আগে আমি সংবর্ধনা পত্রটি পাঠ করে শোনাচ্ছি এবং অন্যদিকে অমিতাভ মিশ্র বিশিষ্ট শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অমিতাভ মিশ্র সংবর্ধিত করছেন শ্রদ্ধেয় ধীরেন চক্রবর্তী মহাশয়কে। সেই সুযোগে আমি পাঠ করছি সংবর্ধনা পত্রটি। মাননীয় শ্রী ধীরেন চক্রবর্তী, মানবাজার, পুরুলিয়া। হে মহান মানবাজার এলাকার নাট্যচর্চা এবং যাত্রাপালা অভিনয়ের জগতে আপনি এক অসামান্য পুরুষ। আপনার নির্দেশনা যে কোনো যাত্রাপালাকে এক অপূর্ব লোকে পৌঁছে দেয়। আপনার সংলাপ প্রয়োগ ও আঙ্গিক যে কোনো চরিত্রকে করে তোলে প্রাঞ্জল। শুধু ব্যক্তিগত অভিনয় নয়, একটি দলকে মহিমান্বিত করে তোলার ক্ষেত্রেও আপনার অবদান অসামান্য। আপনার ছত্রছায়ায় এসে অসংখ্য অভিনেতা দক্ষতার চরম শিখরে পৌঁছে গেছেন। আমরা আপনাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনার সুস্থ সবল সুদীর্ঘ জীবন কামনা করি। বিনয়াবনত শৌখিন নাট্য সংস্থার সদস্যবৃন্দ, মানবাজার, পুরুলিয়া, 22 অক্টোবর 2019, মানবাজার। আমরা এরপরে সংবর্ধিত করব এলাকার আরেক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সমীর মুখোপাধ্যায়কে। সংবর্ধনা জানাবেন এসআই ইন্দ্র সরকার মহাশয়। ইন্দ্রজিৎ সরকার মহাশয় তাকে সংবর্ধিত করবেন। সংবর্ধিত করবেন পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক এবং মিষ্টান্ন দিয়ে। সেই সুযোগে আমি মানপত্রটি পাঠ করে শোনাচ্ছি। শৌখিন নাট্য সংস্থা, মানবাজার, পুরুলিয়া, স্থাপিত 2017। সংবর্ধনা পত্র। মাননীয় শ্রী সমীর মুখোপাধ্যায়, মানবাজার, পুরুলিয়া। হে তাপস, রোগ সজ্জা আপনার কাছে তুচ্ছ, মঞ্চ সজ্জা আপনার সামনা। আপনার নাটকীয় বিহ্বলতায়
স্থানটি হয়ে ওঠে আলোকোজ্জ্বল মঞ্চ। আপনার অভিনয় দক্ষতা এবং নাট্য নির্দেশনা যে কোনো সাধারণ পালাকেও করে তোলে অসাধারণ। আপনার আন্তরিক নির্দেশনায় ও অকৃত্রিম প্রেমময়তায় অগণিত শিল্পী খুঁজে পেয়েছেন প্রকৃত অভিনয়ের দিশা। একটি শিল্পী সংগঠন পরিণত হয়েছে যুগান্তকারী ইতিহাসে। আমরা আপনার সুদীর্ঘ উজ্জ্বল পরমায়ু কামনা করি। বিনয়াবনত শৌখিন নাট্য সংস্থার সদস্যবৃন্দ, মানবাজার, পুরুলিয়া, 22 অক্টোবর 2019, মানবাজার। আমরা এরপর সংবর্ধিত করব বিশিষ্ট অভিনেতা বিজয় কৃষ্ণ চক্রবর্তী মহাশয়কে। বিজয় কৃষ্ণ চক্রবর্তীকে একইভাবে সংবর্ধিত করবেন মানবাজার 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীযুক্ত দিলীপ পাত্র মহাশয়। শ্রদ্ধেয় বিজয় কৃষ্ণ চক্রবর্তীকে মানপত্র, উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সংবর্ধিত করছেন দিলীপ পাত্র। মাননীয় শ্রী বিজয় কৃষ্ণ চক্রবর্তী, মানবাজার, পুরুলিয়া। হে মহান! শিক্ষকতার পাশাপাশি নাট্যাভিনয় এবং যাত্রাভিনয়ে আপনি এক প্রশংসনীয় ব্যক্তিত্ব। ক্রীড়া ক্ষেত্রেও আপনি সুদক্ষ এবং সফল। সুদীর্ঘকাল বিভিন্ন নাটক এবং যাত্রাপালায় সফল অভিনয়ের মধ্য দিয়ে আপনি এলাকার মানুষজনকে দান করেছেন পরমানন্দ। আপনার অভিনয় দক্ষতায় এবং ছোটদের প্রতি অকৃত্রিম ভালোবাসায় এলাকার যাত্রাপালাগুলি হয়ে উঠেছে গৌরবান্বিত। আমরা বিস্মিত, আমরা মুগ্ধ। আমরা আপনার সুদীর্ঘ, নিরোগ, আনন্দময় জীবন কামনা করি। বিনয়াবনত শৌখিন নাট্য সংস্থার সদস্যবৃন্দ, মানবাজার, পুরুলিয়া। আমরা এরপর সংবর্ধিত করব শ্রদ্ধেয় মানিকলাল চক্রবর্তী মহাশয়কে। মানিকলাল চক্রবর্তীকে সংবর্ধিত করবেন বিশিষ্ট শিক্ষক প্রদীপ চৌধুরী। সংবর্ধনা পত্র মাননীয় শ্রী মানিকলাল চক্রবর্তী, মানবাজার, পুরুলিয়া। হে মহান! মানবাজার এলাকার নাট্যাভিনয়ে আপনি একটি স্মরণীয় নাম। আপনার চরিত্রাভিনয়ে দক্ষতা আমাদের মুগ্ধ করে। সুদীর্ঘকাল ধরে আপনি বিভিন্ন যাত্রাপালায় অভিনয় করে যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, আমরা তাতে মুগ্ধ ও গর্বিত। জীবনের নানান দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়ের জগতে আপনার মনোনিবেশ ও সাফল্য আমাদের পথ চলার প্রেরণা। আমরা আপনার সুদীর্ঘ, নিরোগ, আনন্দময় জীবন কামনা করি। বিনয়াবনত শৌখিন নাট্য সংস্থার সদস্যবৃন্দ, মানবাজার, পুরুলিয়া। আমাদের কাছে খবর রয়েছে যে মাননীয় শ্রী অরুণ রজক মহাশয়, তিনি চিকিৎসার কারণে বাইরে আছেন, তিনি অসুস্থ আছেন। আমরা মর্মাহত। তাকে আমাদের সংবর্ধনা দেওয়ার কথা। তার পক্ষে তার পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা গ্রহণ করছেন তার জামাতা। আমরা শ্রদ্ধেয় রজক মহাশয়ের উদ্দেশ্যে
উদ্দেশ্যে রচিত সংবর্ধনাপত্রটি পাঠ করে শোনাচ্ছি। তাকে সংবর্ধিত করবেন সমীর দত্ত, চিত্তরঞ্জন মুখার্জি। তাকে সংবর্ধিত করবেন চিত্তরঞ্জন মুখার্জি। হে মহান মানবাজার এলাকার নাট্যাভিনয়ে আপনি একটি স্মরণীয় নাম। আপনার চরিত্রাভিনয়ে দক্ষতা আমাদের মুগ্ধ করে। সুদীর্ঘকাল ধরে আপনি বিভিন্ন যাত্রাপালায় অভিনয় করে যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, আমরা তাতে মুগ্ধ ও গর্বিত। জীবনের নানান দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়ের জগতে আপনার মনোনিবেশ ও সাফল্য আমাদের পথে চলার প্রেরণা। আমরা আপনার সুদীর্ঘ নীরব আনন্দময় জীবন কামনা করি। বিনয়াবনত শৌখিন নাট্য সংস্থার সদস্যবৃন্দ, মানবাজার, পুরুলিয়া। আমরা এরপর সংগঠনে জানাবো এলাকার বিশিষ্ট চিকিৎসক, যাত্রানবী, আমাদের সকলের কাছে পূজনীয় শ্রদ্ধেয় ডাক্তার গোপাল চন্দ্র রায় মহাশয়কে। তাকে সংবর্ধিত করবেন আনন্দবাজার পত্রিকার বিশিষ্ট সাংবাদিক সমীর দত্ত মহাশয়। আমি সংবর্ধনা পত্রটি পাঠ করে শোনাচ্ছি। শৌখিন নাট্য সংস্থা, মানবাজার, পুরুলিয়া, স্থাপিত 2017 সংবর্ধনা পত্র। মাননীয় ডাক্তার গোপাল চন্দ্র রায়, মানবাজার, পুরুলিয়া। হে মহান মানব জীবন লাভ করে আপনি চিকিৎসাকে জীবন সাধনা করলেন। চিকিৎসা আর সামাজিকতার এমন মেলবন্ধন আমরা কখনো কোথাও দেখিনি। সময়ের সাথে সাথে আপনি একটি বিস্তৃত ভূগোল সীমার পৃথিবী হয়ে উঠলেন। চূড়ান্ত পবিত্র ব্যস্ততার ফাঁকেও আপনার সাংস্কৃতিক প্রেম, যাত্রা অধিগমন আমাদের বিস্মিত করে। আপনার ধৈর্য, শান্ত মনোর প্রকৃতি, আশ্চর্য সন্তরায় শত সহস্র মানুষ প্রেমের বাহু জুড়ে আবদ্ধ। আপনি আমাদের প্রাণ পুরুষ, মানবাজারের জনক স্বরূপ। আপনাকে জানাই আমাদের সহস্রী প্রণাম। বিনয়াবনত শৌখিন নাট্য সংস্থার সদস্যবৃন্দ, মানবাজার, পুরুলিয়া, 22 অক্টোবর 2019, মানবাজার। আমরা সংবর্ধনা অনুষ্ঠানটি এখানে শেষ করব, কিন্তু যারা সংবর্ধিত হলেন সকলকে বলছিলাম সমন্বয়ের জন্য তাদের পক্ষ থেকে বিশিষ্ট অভিনেতা, নির্দেশক শ্রদ্ধেয় সমীর মুখোপাধ্যায় এবং ডাক্তার গোপাল চন্দ্র রায়কে একটি কথা আমার বলতে অনুরোধ করি। যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমি যথেষ্ট শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার বেশি কথা বলব। মানবাজার এরিয়াতে আমি এসেছি 1975 সালে। তারপর থেকে কিন্তু মানবাজার নাট্য সংস্থার সঙ্গে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। প্রত্যেকটি নাটকে আমি নিজে দেখার চেষ্টা করি, সঙ্গে হতে দেখতে পাই না, ব্যস্ততার কারণে কারণ। আমি ব্যক্তিগতভাবে একজন যাত্রা প্রেমী লোক এবং আমার যাত্রা খুবই ভালো লাগে। আর যাত্রা যখন আমি দেখতে যাই
তখন কিন্তু আমি যাত্রার ভালোটুকুই দেখি, যারা ভুল ভ্রান্তি দিতে হলো সেগুলো নিয়ে যারা সমালোচনা করে আমি তাদের পক্ষে নই। যাত্রার ভালোটুকু নিয়েই আমি আনন্দ পাই এবং যাত্রা আমার রক্তে মিশে আছে। আমি ছোটবেলা থেকে খুব যাত্রা করি। এরা যে আমাকে সম্বর্ধনা জানালো যাত্রার সংস্থার থেকে, তার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। আর অন্যান্য ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই। চিকিৎসার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি যেটা বলতে চাইছি যে আজকালকার যুগে এই ধারাবাহিকতা চালিয়ে যাওয়া, বিশেষ করে যাত্রার ক্ষেত্রে একটা বিরল দৃষ্টান্ত, যেটা মানবাজারে কয়েকটি নাট্য সংস্থা চালিয়ে যাচ্ছে। আমি চাই তারা যেন পরবর্তী প্রজন্মের মধ্যে এই নাট্যপ্রিয়তা বা যাত্রা প্রিয়তাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য কিছু ব্যবস্থা করে যায়। কম বয়সী ছেলেমেয়েরা সবাই প্রায় যাত্রা দেব, তাদের এই যাত্রায় নিয়ে আসার জন্য যারা এখনো এই যাত্রার মধ্যে যারা সম্পাদক আছেন বা যাত্রার যারা পরিচালক আছেন, তাদের চেষ্টা করে যেতে হবে যাতে কম বয়সী ছেলেমেয়েরা এই যাত্রা থেকে নিজেরা যুক্ত করে। সার্বিকভাবে যাত্রা শিল্প পশ্চিমবঙ্গে এখন খুব দুরবস্থার মধ্যে আছে। এর মধ্যে বাংলাদেশ যেটা আছে সেটা খুব গর্বের। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ছাত্র ডাক্তারবাবুকে। আমি যে একটি কথা বলছি শ্রদ্ধার সঙ্গে কিছু কথা। নব নটনাথায় নব। মানবাজার প্রকৃত নাট্য সংস্থা আমাকে একজন অভিনেতা হিসেবে যাকে সম্বোধিত করেছে, এই জন্য আমি খুব ধন্য কৃতজ্ঞ আনন্দিত। সবচেয়ে মজার ব্যাপার হলো মঞ্চে যাদেরকে সম্বোধিত করা হলো তাদের প্রত্যেকের সঙ্গে আমি কাজ করেছি। বিশেষ করে বন্ধু বীরেন চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন আমি কাজ করেছি। বিজয়, মানিক চক্রবর্তী যারা অতীতে এককালে ভীষণ ভালো ভালো অভিনয় করেছে, মানিকের অভিনয় স্মরণীয় থাকবে। বদ্রী প্রসাদ, ভাস্তিক বাড়া যারা নিজে করেছে, আজকে যারা অভিনয় করছে দিকপাল অভিনেতা সবাই একটি নিজস্ব চরিত্রে যথেষ্ট মুখিয়ানা দেখাবে আজকে আমি জানি। তাদের সঙ্গে কিন্তু আমি কাজ করেছি এবং নিজে খুব আনন্দিত আপ্লুত হয়েছি তাদেরকে দিয়ে এই কাজটি আমি আদায় করে নিয়ে মানুষের সামনে উপস্থাপিত করতে পেরেছি। এই জন্য আমি ধন্য। সংক্ষিপ্ত সময় এসে গেছে, অনেক কিছু বলা। আমরা ধীরেন চক্রবর্তী অভিনয় জীবনে, বিজয় চক্রবর্তী, এদের সমস্ত অভিনয় জীবনে অনেক গল্প জমা হয়ে আছে, সুযোগ সুবিধা পেলে বলবো। শুধু শেষ করার আগে বলি, আপনারা নাটক দেখুন, খুব ভালো নাটক, উৎপল রয়ের লেখার নাটক, খুব ভালো লাগলো আপনাদের। তাই বলি আমরা যারা আছি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া করি এই বাটে। ভালো থাকবেন, নাটক ভালো দেখবেন। শুভ। এরপর দু একটি কথা বলবেন শ্রদ্ধেয় ধীরেন চক্রবর্তী মহাশয়। উপবিষ্ট বিশিষ্ট অভিনেতা, সমাজসেবক এবং অন্যান্য যারা আছেন তাদের সকলকে নমস্কার, ভালোবাসা, প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মানবাজার প্রকৃত নাট্য সংস্থা যা এই সম্বর্ধনা সভার আয়োজন করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। তারা অভিনয় ভালো করুন। আমি দীর্ঘদিন ধরে এই RCS রয়্যাল কর্মসংঘের পরিচালক ছিলাম। আমি মনে করি একজন শিক্ষকের সার্থকতা তখনই, শিক্ষক ধর মনে করবেন ছাত্র বা অভিনেতা আমাকে টপকে যায়, এখানে শিক্ষকের সার্থকতা। আজকে আমি গর্ববোধ করছি এই শৌখিন নাট্য সংস্থা, বর্তমান নাম শৌখিন নাট্য সংস্থা, যে সমস্ত একাধিক শিল্পী আছেন
তারা নিজেরা বই পরিচালনা করতে সক্ষম, এটাই আমার গর্ব এবং এখানে আমার সাফল্যতা। আমি আশা করব আপনারা আজকে এই নাটকটি দেখছেন, এই যাত্রাপালাটি আপনাদের সম্পূর্ণ ভালো লাগবে এবং এই আশা রেখে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, নমস্কার প্রণাম জানিয়ে আমার কথা শুনছি। আমরা খুব সংক্ষেপে আমাদের সংবর্ধনা অনুষ্ঠান আমরা শেষের দিকে পৌঁছে গেছি। যারা সংগঠিত হলেন তাদের মুখে আমরা কিছু কথা শুনলাম। যারা সংগঠিত করলেন তাদের মধ্যে দিলীপ পাত্রকে আমি দুটি একটি কথা বলতে বলছি। নমস্কার। আজকে মানবাজার নিউ শৌখিন নাট্য সংস্থা যাকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আজকে যাদের সম্বর্ধনা দেওয়া হলো, যে সকল ব্যক্তি মঞ্চে সম্বোধিত হলেন তারা অনেক মহান মানুষ, তারা বিভিন্ন দিক দিয়ে অনেক জনসেবামূলক কাজেও বিভিন্ন সময় ছিলেন। মানবাজার নবপাড়া নিউজ রয়্যাল তরুণ সংঘ যাত্রা আমি অনেকবার দেখেছি। যাকে দেখলাম সে সময় ধীরেন চক্রবর্তী মহাশয়ের অভিনয় এবং সজল চক্রবর্তী ভরাটি কণ্ঠস্বর, এগুলো কিন্তু আমাকে মোহিত করছে। তাই যখন আমন্ত্রণ না পাওয়া সত্ত্বেও কিন্তু এখানে ছুটে আসতাম যাত্রা দেখার জন্য। এবং মানবাজারের পরেই আমাদের গ্রাম শালপাড়া। মানবাজারের এখনকার যুব সম্প্রদায় থেকে বয়স্ক মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। অনেক সময় মনে হয় যে নবপাড়াটা হয়তো আমার নিজেরই ঘর, এরকম মনে হয়। এবং যাত্রা অভিনয় দুইটা বলে আমি করলেও যাত্রা কিন্তু সবদিকে আমি ভালোবাসি। তাই যাত্রা যেখানে হয় সেখানে যাওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমাদের মানবাজারের যে সকল নাট্য সংস্থা এখনো অত কষ্টের মধ্যেও তারা আজকালকার দিনে যাত্রা করতে গিয়ে অনেক খরচ হয়, সেগুলোকে বাঁচিয়ে রেখেছেন। সেই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা দেখেছি নিউ শিল্পী মহল বা নিউ তরুণ সংঘের যেসব অনেক শিল্পীদের অভিনয় দেখেছি, যারা কিন্তু তাদের দক্ষতা অনেক পেশাদি যাত্রা সংস্থাকেও হার মানিয়ে দিত। এটা কিন্তু আমি আমার অন্তর থেকে বলছি। তাই আমি আর বেশি কথা না বলে, যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে, সবাইকে যোগাযোগ করতে অনেক নমস্কার, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এখন মাত্র দু একটি কথা বলছেন চৌধুরী চৌধুরী। মানবাজার শৌখিন নাটক সংস্থা আয়োজিত সম্মানিত সভায় সম্মানিত গুরুজনেরা, শীতের শুরু সন্ধ্যায় জড়ো হওয়া প্রত্যেককে অভিবাদন জানিয়ে খুব বাচ্চা বয়স থেকে যাত্রার দর্শক হিসাবে আমি নিজেকে খুব গর্ব অনুভব করলাম
কৈলাস তাহলে সে ফিরেন্দা ভোটকা মিত্রির অভিনয়ে দুরন্ত সজলদা সব বিজয় চক্রবর্তী যে মানুষটিকে মানবাজারে যাত্রা জগতে বাকি ভাবতে পারে না সত্য সমীর মুখার্জি অরুণদা অসুস্থ আজকে নেই একাধিক পাড়ায় তাদের দুর্দান্ত অভিনয় যাত্রা জগতে আলোড়ন সৃষ্টি করার মতো একটা পর্যায় যা মানবাজারের একজন ছেলে হিসাবে সবসময় আমরা গর্ব অনুভব করি যাত্রার পরের দিন দারুণ যাত্রা হয়েছে যাত্রা বলে দর্শকদের মনটা উল্লাসে ভেঙে যায় আমি চাই একজন যাত্রা নদী দর্শক হিসাবে শৌখিন নাট্য সংস্থা বেঁচে থাকুক সব মহিমায় আরো নতুন নতুন শিল্পী তৈরি হোক বাংলার আঙ্গিকে সবাই ভালো থাকুন নমস্কার সংবর্ধনা অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমরা এখন মূল অনুষ্ঠান যাত্রার দিকে এগিয়ে যাব। इस वीडियो को पूरा देखने के लिए आपका बहुत बहुत धन्यवाद।